না, এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলছে উনার লোভ না, অনেকে বলছে যে নো উনার নো, আপনি সবসময় টিটু ভাই এভাবে সবসময় অন্যের উপর দায় চাপায় দিয়েন না, ঠিক আছে? 666 কোটি টাকা উনি কিন্তু কর মাফ করেছে। উনি বলতে পারতো এই করের টাকাটা আমি দেই এবং এইটা আহতের জন্য ব্যয় হোক। গণ অভ্যুত্থানে উনি অংশ নেননি, আমাদের অনুরোধ সত্ত্বেও গণ অভ্যুত্থানের পক্ষে স্টেটমেন্ট দেননি। এটা হলো গণ অভ্যুত্থান সময়ে ওনার আমাদের গণ অভ্যুত্থানে অবদান। কোনো অবদান না রেখেও দেশের সর্বোচ্চ নির্বাহী জায়গায় বসেছেন। উনি কাফফারা দিয়েছেন, কাফফারা দিয়েছেন। এই যে কোনো অবদান না রেখেও সর্বোচ্চ জায়গায় বসলো, কোনো কাফফারা দিয়েছেন? ওনার এই 666 কোটি টাকা কর যেটা রাষ্ট্র পাইতো, এটা তো অন্তত আহতদের জন্য দিতে পারতো। দেখেন 865 জন আহত, মানে নিহত সরকারের হিসাবে, অথচ আমরা আনঅফিসিয়ালি হিসাব করলাম 2000। এবং আমরা আহতদের তালিকা করার জন্য চাপ দিচ্ছিলাম, তখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলছে যে সরকারের আর ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য নাই, তাই আহতর নাম নতুন করে, নিহতের নাম নতুন করে ইনলিস্ট করা হবে না। আপনারা বিষয়টা বোঝেন, বলছে ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য নাই, এজন্য নিহতের নাম সরকারিভাবে নিবন্ধিত করা হবে না। ভাই এটা কত বড় জুলুম! আপনি ক্ষতিপূরণ দিতে পারেন বা না পারেন, নিহতের নাম ইনলিস্ট করবেন না? আপনি মানুষ তো। এটা করলো না। আমি এগুলো একটা একটা করে ধরলে আমরা কি লাভবান হয়েছি। গণ অভ্যুত্থানে আমি অংশ নিয়েছি। আমি আমি এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে আমি আগে যা যা হারিয়েছি সেগুলো ফিরে পাওয়ার অধিকার নাই আমার। 3 বার গুম হয়েছি, 3 বারে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে তছনছ করা হয়েছে। মিনিমাম 3-5-15 লক্ষ টাকা আমি ক্ষতিপূরণ, আমার ক্ষতি হয়েছে মিনিমাম। আর আমি যে অসুস্থ হয়েছি মানসিক ভাবে, মাসের পরে মাস আমাকে মানসিক মানে মনোরোগ বিশেষজ্ঞের ট্রিটমেন্ট নিতে হয়েছে। আমি তো এখনো ট্রিটমেন্ট নিয়েছি এইবার গণ অভ্যুত্থানের পরেও। 18 সালে গুম হলাম তখনও। আমি একজন গণ অভ্যুত্থানের অংশ হিসেবে আমি কোনো ক্ষতিপূরণ পাইনি। এরকম বাংলাদেশের অনেক মুসলিম নেতা ক্ষতিপূরণ পায়নি, কিন্তু ডক্টর ইউনূস গণ অভ্যুত্থানের অংশ না হয়েও রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী জায়গায় বসেছে। উনি কি কাফফারা দিয়েছে? উনি 666 কোটি টাকা মাপ নিল। আপনারা খালি বলেন না ডক্টর ইউনূসের আশেপাশের লোকগুলো ভালো না, উনি ভালো। এইভাবে শেখ হাসিনার সময়ও বলা হতো যে শেখ হাসিনা ভালো কিন্তু আশেপাশের লোকগুলো ভালো না। আমি 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 ওইটা বলতে আমি বলিনি। আমি দাঁড়ান, আমি দেখেন এগুলো আস্তে আস্তে আমি ধীরে ধীরে আপনাদেরকে বলছি। তারপরে এই যে ম্যান পাওয়ার বিজনেস, আগে তো লোটা কামাল করতো, লোটাস কামাল করতো, তারপরে সালমান এফ রহমান করতো, মালয়েশিয়াতে লোক পাঠাইতো, কয়েকদিনের মধ্যে হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে যাইতো নাকি? যে 78,000 টাকার ম্যান পাওয়ার 5 লাখ টাকা নিত। আমার কথা, এই ম্যান পাওয়ার যে এরকম লাভজনক ব্যবসা, এটা ডক্টর ইউনূস বুঝতে পারছে। বুঝতে পেরে উনি গ্রামীণ নামে একটা ম্যান পাওয়ারের লাইসেন্স নিল। ডক্টর ইউনূসের টাকার এতই অভাব যে ওনার গ্রামীণ নামে ম্যান পাওয়ারের লাইসেন্স নিতে হবে, আদম ব্যবসা করতে হবে। না, উনি তো বোধহয় একটা বিশ্ববিদ্যালয়েরও অনুমতি নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, আমি তো সেটাই বলছি। গণ অভ্যুত্থানে আমি ত্যাগ স্বীকার করছি, সাফারিং হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি। আমি এই গণ অভ্যুত্থান থেকে কোনো প্রাপ্তি আশা করি না। আমি প্রাপ্তি পাওয়ার জন্য আহত হিসেবে নিজেকে ইনলিস্ট করি নাই। আমি নিজেকে আহত হিসেবে ইনলিস্ট করি নাই। আরে ভাই, আমাকে যে শেখ হাসিনা উঠায় নিয়ে গেল 22 জুলাই, এই 22 জুলাই উঠায় যে নিয়ে গেল, এরপরে আমাকে অবশ্যই অনেক আদর যত্ন করেছে, অনেক খাওয়াইছে, ভালো ভালো বিরিয়ানি খাওয়াইছে, তাই না? তো এগুলো করে আমাদেরকে একটা ব্যবস্থাপনা তো, এই যে জেল জুলুম নির্যাতনের শিকার হলাম রিমান্ডে। ভাই, এই গণ অভ্যুত্থানের টিভি সেন্টার মামলার 1 নাম্বার আসামি আমি। আমাকে মেট্রো রেলের মামলায় ফাঁসাইছে, আমাকে সড়ক ভবনের মামলায় ফাঁসাইছে, আমাকে যাত্রাবাড়ি মামলায় কোন মামলায় আমাকে ফাঁসায়নি? আমি গণ অভ্যুত্থানের একজন ক্ষতিগ্রস্ত মানুষ। আমি ক্ষতিপূরণ পাওয়ার জন্য আহত হিসেবে ইনলিস্ট করি নাই। আমি চাই না, আমি চাই না ক্ষতিপূরণ। আমি কি চাই? আমি চাই আমাদের দেশের মানুষের ভোটাধিকার। ভাই, একজন ডক্টর ইউনূস একজন মোটিভেশনাল স্পিকার,
সে সারা বিশ্বে ঘুরে ঘুরে এই মোটিভেশন দিয়ে বেরিয়েছে। যে বিশ্বের বিদেশ বিভুঁইয়ে সব জায়গার মানুষকে মোটিভেশন দিতে পারছে, সে বাংলাদেশের মানুষকে মোটিভেশন দিতে পারবে না? সেই মোটিভেশনটাই দিচ্ছে সেই মোটিভেশনটাই। কিন্তু একজন যদি সুন্দর মানুষ হয়, সে গণতন্ত্রের বিপক্ষে কাজ করবে এই সুযোগ পেয়ে? বলেন, হ্যাঁ, এটা কি কথা ছিল? এদেশের মজলুম যারা রাজনীতির ময়দানে মজলুম, তারা একটা অপেক্ষায় আছে, একটা নির্বাচন হলে জনগণের মাঝে একটা প্রতিযোগিতা হবে, ওইখান থেকে নির্বাচিত হয়ে সংসদে কেউ বিরোধী পক্ষ হবে, কেউ সরকার পক্ষ হবে, এই মজলুম মানুষগুলো, তাই না? এই মজলুম মানুষগুলো সেই জায়গায় যাবে। তো সেই জায়গায় যাওয়ার পথ কতটুকু হলো? তারা কি যাবে না? এখন কি তাহলে আপনি বলতে যাচ্ছেন যে এই নির্বাচনটা আবারও একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে কিনা? এই নির্বাচনটা মুসলিম মানুষদের জন্য রিওয়ার্ড, এই নির্বাচনটা মুসলিম মানুষদের জন্য পুরস্কার। এখন যারা উপদেষ্টা হয়েছে তারা মুসলিম না হয়েই পুরস্কার পাইছে। তারা মুসলিম না হয়ে যদি এরকম পুরস্কার পেতে পারে, মুসলিম মানুষগুলোকে দিবেন না আপনি? তাদেরকে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার অধিকার দিবেন না? হ্যাঁ, এটা হলো জিজ্ঞাসা। আপনারা খালি বলেন যে শেখ হাসিনার সময়ও বলতে হবে শেখ হাসিনা ভালো, আশেপাশে মানুষগুলো খুবই খারাপ, খালি কান পড়া দেয়। ভাই এইভাবে বলেন না, আমি তা বলিনি, এইভাবে বললেন না। ডক্টর ইউনূস, ডক্টর ইউনূসের নিয়তের বাইরে কেউ কিছু করতে পারবে না। আমি আপনাকে বলছি, আমি বলছি জনশ্রুত আছে ডিপ স্টেট, অর্থাৎ এই সরকারের ভিতরে একটি সরকার কাজ করছে, এটা আপনি বিশ্বাস? আমি আপনাকে বলছি, দেখেন, এই যে সারা দেশে জেলা প্রশাসকের পাশাপাশি সমন্বয়কদেরকে দায়িত্ব পালনের জন্য দেওয়া হলো সারা দেশে, উপজেলা পরিষদ পর্যায়েও দিল, তারপরে সচিবালয়েও এই সমন্বয়কদেরকে দিল। আউটপুট দেশের মানুষের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। আমি জিজ্ঞাসা করছি, উপকার হয়েছে নাকি? অবশ্যই কিছু উপকার হয়েছে। সমন্বয়কদের অবশ্যই টাকা পয়সা বাড়েনি এখনো, তারা খুবই গরিব, তাদের নুন আনতে পান্তা ফুরাই, তারা গত 7 দিন একদম না খেয়েছিল। এটা হলো বিষয়।